রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কারে হামলা, ইরানের নিহত 2 ভারতীয়। ইরাকের বন্দরে আরও 2 তেল ট্যাঙ্কারে হামলা। সৌদি, কাতার সহ গোটা আরবে বুধবার ইরানের মিসাইল বৃষ্টি। হিজবুল্লাহর 150 রকেট হামলা ইসরায়েলে। যুদ্ধে জয়লাভের দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ বন্ধে 3 শর্ত ইরানের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান, আশঙ্কা এফবিআইর। হরমুজ প্রণালীতে ভারতীয় একটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয়েছেন 2 ভারতীয়। ওমান উপসাগরের কাছে বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহত 2 ভারতীয় হলেন ক্যাপ্টেন আশিস কুমার ও নাবিক দিলীপ সিং। আশিস কুমারের বাড়ি ভারতের বিহার এবং দিলীপ সিং এর বাড়ি রাজস্থানে। ইরান দাবি করেছে জাহাজটি বারবার সতর্কবার্তা উপেক্ষা করে তাদের সমুদ্র সীমায় প্রবেশ করায় তারা এই হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই হামলা পরিচালনা করেছে। তেলবাহী জাহাজটি ভারতের গুজরাটে যাচ্ছিল। আক্রান্ত জাহাজটির নাম ময়ূরী নারী। হামলার পর জাহাজটিতে বড় মাত্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বাণিজ্যিক জাহাজে হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কাইলাইট 22 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মোসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকুম বন্দর এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ভারতের কোনো কোনো গণমাধ্যমে জাহাজটিকে থাইল্যান্ডের পতাকাবাহী বলেও দাবি করা হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার MSC এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ট্যাঙ্কারটি মোসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় 5 নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। জাহাজটিতে মোট 20 জন নাবিক ছিলেন। এর মধ্যে 15 জন ভারতীয় এবং 5 জন ইরানি। একই দিন ইরাকের বসরা বন্দরের কাছে বাহামাস পতাকাবাহী ও মাল্টার পতাকাবাহী 2টি তেল ট্যাঙ্কারে হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই ছোট বোটের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে, যা ইরাকি সার্বভৌমত্বের লঙ্ঘন। এতে অন্তত 1 জন নিহত হয়েছেন ও 25 জনের বেশি নাবিককে উদ্ধার করা হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় খোর আল জুবায়ের বা ফাও বন্দরের কাছে হামলার ঘটনা ঘটে। হামলার পর 2টি ট্যাঙ্কারেই আগুন ধরে যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বুধবার 3টি তেল ট্যাঙ্কারে হামলার পর ইরান আর্মি বলেছে, আমরা ইসরায়েল ও তার মিত্রদের 1 লিটার জ্বালানি তেলও হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবহন করতে দেব না। বুধবার ইরান ব্যালিস্টিক মিসাইল সহ কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের সব দেশ বুধবার পার করেছে ইরানি হামলার ফলে দুঃস্বপ্নের আরেকটি দিন। এসব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র আর্মির ঘাঁটি সহ প্রত্যেক দেশের আর্মি দিনভর ব্যস্ত থাকে ইরানের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার কাজে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের অনেক মিসাইল ও ড্রোন আঘাত করেছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানের 6টি ব্যালিস্টিক মিসাইল, 7টি ক্রুজ মিসাইল ও 39টি ড্রোন হামলা রেকর্ড করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তারা ইরানের ছোড়া 268টি ব্যালিস্টিক মিসাইল, 15টি ক্রুজ মিসাইল ও 1514টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় আমিরাতি, পাকিস্তানি ও বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন। সৌদি আরব দাবি করেছে, তারা বুধবার 3টি ব্যালিস্টিক মিসাইল ও কয়েক ডজন ইরানি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে 2টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে প্রিন্সেস সুলতান বিমান ঘাঁটির কাছে। একইভাবে কাতার, বাহরাইন ও কুয়েত বুধবার ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে। লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ বুধবার 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। ইসরায়েল আর্মি 150টি রকেট হামলার কথা স্বীকার করেছে। টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে এ খবর। টাইমস অফ ইসরায়েল প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঝাঁকে ঝাঁকে রকেট ইসরায়েলের দিকে উড়ে আসছে। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে একের পর এক প্রতিহত করে চলছে এসব রকেট। এরই মধ্যে কিছু কিছু রকেট আঘাত করেছে ইসরায়েলের ভূমিতে। জবাবে ইসরায়েলও বুধবার ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে লেবাননে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর 4 মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরান যুদ্ধে জয়লাভের দাবি করেছেন। ট্রাম্প বলেন, আমরা যুদ্ধে জিতে গেছি, এখন প্রশ্ন হলো কখন আমরা যুদ্ধ বন্ধ করব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বুধবার বলেছেন, 3 শর্তে আমরা যুদ্ধ বন্ধ করতে পারি। এগুলো হলো তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি। মাসুদ পেজিশকিয়ান বলেন, এই 3টি শর্ত পূরণ ছাড়া তারা যুদ্ধ বন্ধ করবেন না। এদিকে বিশ্বে জ্বালানি সংকট মোকাবেলায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বুধবার তাদের মজুদ থেকে 40 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে ছেড়েছে, কিন্তু তারপরও তেলের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ক্যালিফোর্নিয়া রাজ্যে ড্রোন হামলা চালিয়ে বিশ্বকে অবাক করে দিতে পারে। সমুদ্রপথে তারা এই ড্রোন হামলা চালাতে পারে। গত সপ্তাহে FBI এই প্রতিবেদন পাঠিয়েছে লস এঞ্জেলস আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসাম এক্স বার্তায় বলেছেন, আমরা এ ধরনের হামলার সম্ভাবনার বিষয়ে অবহিত নই, তবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ইরান থেকে আকাশপথে ক্যালিফোর্নিয়ার দূরত্ব 11,000 থেকে 12,000 কিলোমিটার। ইরানের কাছে থাকা শাহেদ সিরিজের ড্রোনের পাল্লা সর্বোচ্চ 4,000 কিলোমিটার। তবে এর থেকে বেশি পাল্লার কোনো ড্রোন তাদের কাছে আছে কিনা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। FBI এর রিপোর্ট নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে। কোনো বিশেষজ্ঞ মনে করছেন, কোনো বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ইরান আটলান্টিক মহাসাগর থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে পারে। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে যুক্তরাষ্ট্র উপকূল পর্যন্ত আটলান্টিক মহাসাগরের দূরত্ব 5,500 কিলোমিটার। 2 বছর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইরান 5,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। তবে বর্তমানে ইরানের কাছে স্বীকৃত ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ পাল্লা 2,500 কিলোমিটার। ইরান তাদের মিসাইলের পাল্লা বৃদ্ধির জন্য কয়েক বছর ধরে চেষ্টা করে আসছে। তবে সমর বিশ্লেষকদের মতে, ইরানের শাহেদ ড্রোন যেহেতু নির্মাণ খুবই সহজ এবং এর বর্তমান পাল্লা যেহেতু 4,000 কিলোমিটার পর্যন্ত, তাই একে আরও শক্তিশালী করা অসম্ভব কিছু নয়। রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে জেরান নামক যে ড্রোন তৈরি করেছে, তার ইঞ্জিন ক্ষমতা ইরানের শাহেদের তুলনায় অনেক বেশি। সমর বিশ্লেষকদের মতে, ইরান শাহেদ ড্রোনের আওতা আরও বৃদ্ধি করে থাকতে পারে যুদ্ধের কারণে। তাছাড়া ইরান বছর কয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি রিপার ড্রোন জব্দ করে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন। চীন, রাশিয়া ও তুরস্কের কাছে দূরপাল্লার অনেক শক্তিশালী ড্রোন আছে এবং ইরানের পক্ষেও এই ধরনের ড্রোন উদ্ভাবনও অসম্ভব ব্যাপার নয়। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র পর্যন্ত এত দীর্ঘ পথে সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম এড়িয়ে হামলা করা কতটা সম্ভব তা নিয়ে। 2 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে হামলার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের লবিং করেছেন। ওয়াশিংটন থেকে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় ভুয়া তথ্য তুলে ধরেছেন। এখন সেই সময়টি এসে গেছে। এই যুদ্ধে ইসরায়েল একা নয়, বরং তার পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক শক্তি। কিন্তু নেতানিয়াহুর দীর্ঘদিনের পরিকল্পনায় যে যুদ্ধ শুরু হয়েছে, তা তিনি কতটা বাস্তবায়ন করতে পারবেন? বছরের পর বছর ধরে নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানোর কথা প্রকাশ্যেই বলে আসছেন। তাদের কল্পনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো সীমানাই চিরস্থায়ী নয়। এই অঞ্চলটি তাদের কাছে একটি দাবার বোর্ডের মতো, যা ইসরায়েলের কৌশলগত এবং আদর্শিক আকাঙ্ক্ষা অনুযায়ী সাজানো হবে। গ্রেটার ইসরায়েল বা বৃহত্তম ইসরায়েল নিয়ে এখন সর্বত্রই আলোচনা হচ্ছে। ইসরায়েল আজ শিয়া চরমপন্থা, কাল সুন্নি চরমপন্থার নামে মুসলিম দেশগুলোকে টার্গেট করছে, যার আসল লক্ষ্য হলো বৃহত্তর ইসরায়েল গঠন করা। আমেরিকার সামরিক শক্তিকে সাথে নিয়ে নেতানিয়াহু বিশ্বাস করেন, ইতিহাসকে জোর করে বদলে দেওয়া সম্ভব। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও মুখস্থ বুলির মতো একই কথা বারবার বলছেন। ইরান একটি হুমকি, ইরানকে অবশ্যই থামাতে হবে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার সহযোগী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছে সাদ্দাম হোসেনের গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা তথ্য দেয়া হয়েছিল। ইরানে হামলার ক্ষেত্রে এরকম তথ্য দেয়া হচ্ছে। কয়েক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি সুসংগঠিত সামরিক বাহিনীর মুখোমুখি হয়েছে। এই বাহিনী ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম এমন একটি রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পূর্ণভাবে একীভূত। এই যুদ্ধ শুরুর আগে ইরান নমনীয় অবস্থান নিয়েছিল। যখন কূটনীতিকরা সমঝোতার কথা বলছিলেন, তখন ভারত মহাসাগর এবং উপসাগরীয় জলসীমায় নীরবে মার্কিন রণতরীগুলো অবস্থান নিচ্ছিল। আলোচনার আড়ালে চলছিল
সামরিক সমাবেশ। এই কৌশলটি ছিল খুবই পরিচিত। শান্তির কথা বলো, যুদ্ধের প্রস্তুতি নাও। একটি স্বাধীন রাষ্ট্রের ওপর সম্পূর্ণ বেআইনিভাবে হামলা করা হলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। লক্ষ্যবস্তু করা হলো রাজনৈতিক ও সামরিক নেতাদের। একটি সার্বভৌম ভূখণ্ডে বোমা ফেলা হলো। এরপরও পশ্চিমা মিডিয়ায় ইরানকেই আক্রমণকারী হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। কিন্তু এবার সম্ভবত যুদ্ধের হিসাব নিকাশ বদলে যাচ্ছে। কয়েক দশক ধরে ইসরায়েল তার অপরাজয় সামরিক শক্তির ভাবমূর্তি গড়ে তুলেছে। বারবার প্রথাগত যুদ্ধে আরব বাহিনীকে পরাজিত করেছে। কিন্তু এবার প্রথাগত যুদ্ধের বাইরে নতুন চ্যালেঞ্জে পড়েছে ইসরায়েল। ইসরায়েল সবসময় আরবদের যুদ্ধে পরাজিত করার জন্য গর্ব করে। বাস্তবতা হচ্ছে 1948 সালে কোনো সমন্বিত সার্বভৌম বা ঐক্যবদ্ধ আরব সামরিক শক্তি ছিল না। সেখানে ছিল খণ্ডিত রাষ্ট্র, প্রতিদ্বন্দ্বী রাজতন্ত্র, ঔপনিবেশিক জটিলতা এবং অসম সামরিক শক্তি। ইসরায়েল কোনো সুসংগঠিত প্যান আরব বাহিনীকে পরাজিত করেনি, বরং আন্তর্জাতিক সমর্থন কাজে লাগিয়ে তারা এমন এক আরব বিশ্বে নিজেদের জাহির করেছিল যা তখনও ইউরোপীয় ঔপনিবেশিক কাঠামোর মধ্যে ছিল। 1967 সালে ইসরায়েলের চূড়ান্ত শ্রেষ্ঠত্ব এসেছিল একটি আগাম বিমান হামলার মাধ্যমে। কয়েক ঘন্টার মধ্যে মিশরের বিমান বাহিনীকে ভূমিতেই ধ্বংস করে দিয়েছিল। একবার আকাশপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর যুদ্ধের ফলাফল অনেকটা আগেই নির্ধারিত হয়ে যায়। সমানে সমান দুই বাহিনীর মধ্যে কোনো দীর্ঘস্থায়ী বা ভারসাম্যপূর্ণ লড়াই ছিল না, বরং তা ছিল পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আগেই একটি দেশকে পঙ্গু করে দেওয়ার মতো মরণ কামড়। 1973 সালে যুদ্ধ মিশর প্রায় জিতেই গিয়েছিল। এই বছরের অক্টোবরে এক আকস্মিক অভিযানে মিশরীয় সেনাবাহিনী সুয়েজ খাল পার হয়, বার্লেভ লাইন ভেঙে দেয়, সিনাইয়ে অগ্রসর হয়। এই ঘটনা ইসরায়েলি কমান্ডকে স্তব্ধ করে দিয়েছিল। 1967 সালে তারা যে বিজয়ের গল্প রচনা করেছিল তা ফুটো হয়ে যায়। ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো আরব সেনাবাহিনী এমন পরিকল্পনা, সমন্বয় এবং রণক্ষেত্রের দক্ষতা প্রদর্শন করেছিল যা ইসরায়েলকে রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য করে। 1973 সালের এই যুদ্ধে দ্রুত আকাশপথে মার্কিন সহায়তার মাধ্যমে ইসরায়েলের ক্ষয়ক্ষতি পূরণ করা হয়। ফলে যুদ্ধের ভারসাম্য আবারও বদলে যায়। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ওয়াশিংটনের দিকে ঝুঁকে পড়েন এবং সমঝোতায় আগ্রহী হয়ে ওঠেন। তিনি দ্রুত আলোচনার দিকে এগিয়ে যান। ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে তার সমাপ্তি ঘটে। 1973-এর পর থেকে ইসরায়েলের প্রধান সংঘাত হয়েছে মূলত নন স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রীয় কাঠামোর বাইরের গোষ্ঠীগুলোর সাথে। লেবাননে তারা হিজবুল্লাহর মুখোমুখি হয়েছিল এবং শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছিল। গাজায় আমেরিকার বিশাল সমর্থন এবং অত্যাধিক সামরিক শক্তি থাকা সত্ত্বেও তারা হামাসকে নির্মূল করতে পারেনি। জিম্মিদের উদ্ধার করা হয়েছে আলোচনার মাধ্যমে হওয়া চুক্তি করে, রণক্ষেত্রে কোনো বিজয়ের মাধ্যমে নয়। ইসরায়েল অভ্যস্ত হয়ে উঠেছে হামাস ও হিজবুল্লাহর মতো ছোট প্রতিপক্ষের উপর বিমান হামলা চালাতে। একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক নেতৃত্বের অধীনে থাকা বড় এবং সুসংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে তারা অভ্যস্ত নয়। কিন্তু এবার ইসরায়েল সুসংবদ্ধ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে। ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে না, তারা এই অঞ্চলে আমেরিকার পুরো আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্র দুর্বল শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, শক্তিশালী কোনো দেশের সাথে নয়। ইরাক দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ফলে আগেই পঙ্গু এবং অন্তঃসারশূন্য হয়ে পড়েছিল। দেশটির সামরিক বাহিনী ছিল দুর্বল, অবকাঠামো ছিল বিধ্বস্ত। আফগানিস্তানে মার্কিন বাহিনীকে লড়তে হয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে। লিবিয়া, সোমালিয়া এবং সিরিয়ার যুদ্ধগুলো ছিল খণ্ডিত রণক্ষেত্র এবং বিচ্ছিন্ন গোষ্ঠীদের লড়াই। ওয়াশিংটন দুর্বল শাসন ব্যবস্থা বা প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তাদের রণকৌশল সবার পরিচিত, দ্রুত হস্তক্ষেপ, অত্যাধিক শক্তির প্রয়োগ এবং বিজয়ের ঘোষণা। কিন্তু এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি সুসংগঠিত সামরিক বাহিনীর মুখোমুখি হচ্ছে। ইরান 2003 সালের ইরাক নয়, এটি 2001 সালের আফগানিস্তানও নয়। ইরানের রয়েছে ভৌগোলিকভাবে শক্ত কৌশলগত অবস্থান, বিশাল জনসংখ্যা, শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান এবং এই অঞ্চলের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে দেশটি কয়েক দশক ধরে দেশীয় অস্ত্রশিল্প, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা অবকাঠামোতে বিনিয়োগ করে গেছে।
ইরান এমন একটি বিপ্লবের ফসল যা গভীর ঔপনিবেশিক শাসক বিরোধী চেতনা থেকে জন্ম নেওয়া। জাতীয়তাবাদী আদর্শিকভাবে দৃঢ়, চরমভাবে স্বাধীনচেতা, তারা পশ্চিমা সমর্থিত রাজতন্ত্রকে উৎখাত করেছে। অবরুদ্ধ থেকেও তারা কয়েক দশক ধরে নিজেদের গড়ে তুলেছে। তারা নিজেরাই নিজেদের অস্ত্র তৈরি করে। ইরানের নেতৃত্বকে কেবল মোল্লাতন্ত্র বলে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তেহরান ইসরায়েলকে একটি বিচ্ছিন্ন শত্রু হিসেবে দেখে না, বরং মার্কিন আধিপত্যবাদের বৃহত্তর কাঠামোর মধ্যে সবচেয়ে সুরক্ষিত একটি কেন্দ্র হিসেবে দেখে। এই শক্তি শুধু তেল আবিবে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি বাহরাইন থেকে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং তার বাইরেও ওয়াশিংটনের সামরিক শক্তি টিকিয়ে রাখা আমেরিকান ঘাঁটির নেটওয়ার্কের দিকে চলে গেছে। ইরানের পাল্টা হামলাগুলো পরিকল্পিতভাবে মার্কিন সম্পদ এবং যেসব দেশে মার্কিন সেনা আছে সে দেশগুলোকে টার্গেট করেছে। এ থেকে স্পষ্ট তেহরান তার শত্রুকে কেবল একটি একক সেনাবাহিনী হিসেবে দেখে না, আমেরিকান লজিস্টিক এবং সামরিক আধিপত্যের উপর ভিত্তি করে তৈরি একটি বৈশ্বিক কৌশলগত ব্যবস্থায় আঘাত করছে ইরান। ইরান কোনো প্রথাগত বা সমমানের সম্মুখ যুদ্ধে লিপ্ত নয়। এই যুদ্ধ ভিন্ন রকম কৌশল, উপসাগরীয় অঞ্চলের অবকাঠামো, জ্বালানি প্রবাহ এবং কৌশলগত সমুদ্র পথের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পথগুলোই বিশ্ব পুঁজিবাদ এবং ওয়াশিংটনকে সচল রাখা পেট্রোডলার ব্যবস্থার ভিত্তি। ইরান জানে উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়লে তার ঢেউ, জ্বালানি ও মুদ্রা বাজার এবং আমেরিকান শক্তির উপর নির্ভরশীল আর্থিক কাঠামোর উপর আশ্রয় পড়বে। ইরানের সামরিক অভিযান ওয়াশিংটনের সবচেয়ে বিপজ্জনক, দুঃসাহসিক অভিযান হিসাবে প্রমাণিত হতে পারে, যা শুরু হয়েছে এক বেপরোয়া প্রেসিডেন্টের হাতে। এর মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু হতে পারে। সাম্রাজ্যবাদীদের আত্মবিশ্বাস যখন তুঙ্গে থাকে তখন তারা নিজেদের তৈরি করা মিথ বিশ্বাস করতে শুরু করে। তারা সামরিক শ্রেষ্ঠত্বকে কৌশলগত প্রজ্ঞা বলে ভুল করে। তারা নিজেদের বোঝায় যে শক্তি দিয়ে ইতিহাসকে নতুন করে সাজানো সম্ভব, কিন্তু শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত হয়। দুর্বলতার কারণে সাম্রাজ্যবাদের পতন হয় না, তারা ব্যর্থ হয় কারণ তারা নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখে। তাদের পতন শক্তির অভাবে নয়, বরং অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা দম্ভ থেকে ঘটে থাকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য এখন বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের মিসাইল সিটি বা মাটির নিচের সামরিক ঘাঁটি। মাটির নিচের এই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য দুশ্চিন্তার কারণ হলো এটি মাটির 500 মিটার গভীরে। কোনো বাংকার বাস্টার বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়। স্থল অভিযান ছাড়া এই ঘাঁটি দখল করাও সম্ভব নয়। আর ইরানের স্থল অভিযানও কঠিন কাজ তাদের জন্য। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন ব্যস্ত কিভাবে ইরানের এই পাতাল সিটির নিয়ন্ত্রণে নেওয়া যায় বা এর কার্যকারিতা নস্যাৎ করা যায় তা নিয়ে। গাজায় হামাসের টানেলের মতো ইরানের পাতাল মিসাইল সিটি অনেকদিন ধরে পশ্চিমা বিশ্বে এক রহস্য। এই মিসাইল সিটি উদ্বোধনের খবর এবং কিছু ভিডিও ফুটেজ ছাড়া ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মাটির নিচের এই মিসাইল সিটি বা সামরিক ঘাঁটির অবস্থান কোথায়, আয়তন কত, কী পরিমাণ মিসাইল ও সমরাস্ত্র এখানে মজুদ রয়েছে তা নিয়ে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুসারে মাটির নিচে ইরানের অনেকগুলো সামরিক ঘাঁটি বা মিসাইল সিটি রয়েছে। এসব পাতাল সিটির অবস্থান জাগ্রোস পর্বতমালা, কেরামান শাহ, ইস্পাহান সহ বিভিন্ন পার্বত্য এলাকায় মাটির অনেক গভীরে। তবে এগুলোর প্রকৃত অবস্থান এখনও অনেক গোপন। তবে গোপন হলেও পাতাল সিটির অস্তিত্ব নিয়ে কারো কোনো সংশয় নেই, কারণ ইরান এর ভিডিও প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু স্যাটেলাইট চিত্রে, ড্রোন ও ভিডিওতে পাতাল সিটির কিছু প্রবেশমুখের সন্ধান মিলেছে। অসংখ্য গোপন সুড়ঙ্গ বা বাংকারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে পাতাল সিটির নেটওয়ার্ক। এসব পাতাল সিটিতে হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। মাটির নিচের এই সামরিক ঘাঁটি বা পাতাল সিটি ইরানের অন্যতম প্রধান সামরিক কৌশল যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে। এই পাতাল সিটি গড়ে তোলা হয়েছে শত্রুর আকাশ হামলা থেকে মিসাইল ভান্ডারকে সুরক্ষিত রাখা এবং দ্রুত শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ভূগর্ভস্থ এসব সামরিক স্থাপনা ইরানের সামরিক শক্তির একটি প্রধান স্তম্ভ, যা উত্তর কোরিয়া ও চীনের সহায়তায় গড়ে তুলেছে বলে অনুমান করছে পশ্চিমারা।
আমেরিকার নজরদারি স্যাটেলাইট এবং ড্রোনের চোখ এড়াতে ইরান মাটির নিচে মিসাইল সিটি নির্মাণের সামরিক কৌশল গ্রহণ করে। ইরান অনেক আগে থেকেই জানে একদিন না একদিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইবে। সে কারণে তারা মাটির নিচে গড়ে তুলেছে এসব সামরিক ঘাঁটি। শত্রুর আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র নিরাপদ রাখা এবং শত্রুর বিরুদ্ধে পাল্টা আঘাত করাই এসব গোপন পাতাল ঘাঁটি নির্মাণ করেছে। ইরানের পাতাল সিটি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ হল মাটির নিচের এসব ঘাঁটি খুবই দুর্ভেদ্য। এর অবস্থান অজানা এবং এখানে অজানা সংখ্যক শক্তিশালী মিসাইল ও সমরাস্ত্র মজুদ রয়েছে। এমনকি ফাতা 2 এর মতো শব্দের তুলনায় 15 গুণ গতির হাইপারসনিক মিসাইল ও শাহাব 3-র মতো 2000 কিলোমিটার পাল্লার মিসাইলও এখান থেকে ছোড়া যায়। মাটির নিচে শুধু ক্ষেপণাস্ত্র সংরক্ষণই নয়, বরং উৎপাদনের কারখানাও রয়েছে। ফলে যুদ্ধের সময় সরবরাহ সচল রাখতে পারবে ইরান। গাজায় হামাসের সুড়ঙ্গের সঙ্গে ইরানের এই পাতাল শহরের কোনো মিল নেই। হামাসের সুড়ঙ্গগুলো ছিল সরু এবং মূলত যোদ্ধাদের লুকিয়ে থাকা বা যাতায়াতের জন্য ব্যবহার হতো। অন্যদিকে ইরানের এই সুড়ঙ্গগুলো বিশাল চওড়া। এর ভেতর দিয়ে বড় বড় ট্রাক এবং স্বয়ংক্রিয় রেলওয়ে সিস্টেমের মাধ্যমে অনায়াসে ব্যালিস্টিক মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। টানেলের ভেতরে রোড মোবাইল লঞ্চার ট্রাকারের মাধ্যমে দ্রুত মিসাইল লঞ্চ করা যায়। এই সুড়ঙ্গগুলোতে স্বয়ংক্রিয় লঞ্চার ও রেল ব্যবস্থা থাকে, যার মাধ্যমে খুব অল্প সময়ের নোটিশে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। পাতাল সিটির উপর রয়েছে কঠিন চুনাপাথর ও ডলস্টেনের আস্তরণ, যা আমেরিকার শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও ধ্বংস করা সম্ভব নয়। বর্তমানে চলমান যুদ্ধে খুবই সুরক্ষিত এই মিসাইল সিটিগুলো এখন শত্রুর জন্য অনেকটা ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ইরানের মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য উদ্বেগের প্রধান কারণ হল এগুলো তাদের প্রচলিত গোয়েন্দা নজরদারি এবং প্রাথমিক বিমান হামলার আওতার বাইরে। ইরানের সরকারি মাধ্যম তাসনিম নিউজের রিপোর্ট অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে নতুন একটি পাতাল সিটির উদ্বোধন করেন। সেই সময় তিনি এই ঘাঁটিগুলোকে ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আখ্যায়িত করেন। ইরান সম্প্রতি মাটির নিচে তাদের বিশাল ড্রোন ও মিসাইল মজুদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে দেখা গেছে পাতাল সিটিতে সারি সারি মিসাইল ও শাহেদ ড্রোনের মজুদ। পাতাল সিটির প্রশস্ত সড়কে চলছে মিসাইল লঞ্চিং ও মোবাইল ট্র্যাক। ইরানের নতুন এই মিসাইল সিটি এবং বর্তমানে ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স কৌশলের কারণে ইরানের স্থল অভিযান অসম্ভব বিষয় পরিণত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরানে হামলার সঙ্গে সঙ্গে ইরানের সরকার বিরোধীরা রাস্তায় নেমে আসবে। আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করলেই ইরান সরকারের পতন সম্ভব হবে। কিন্তু ইরান রাষ্ট্রের জটিল প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থা, শত শত বছরের তাদের প্রতিরোধ যুদ্ধের ইতিহাস যেমন তারা আমলে নেয়নি, তেমনি আমলে নেয়নি মাটির 500 মিটার গভীরে পাতাল সিটি, যা বিমান হামলা করে ধ্বংস করা সম্ভব নয়। পাতাল মিসাইল সিটি ধ্বংসের জন্য দরকার স্থল অভিযান, কিন্তু এই অভিযানে জয়ের কোনো নিশ্চয়তা নেই। ফলে ইরান সরকার পতন বা ইরানকে পরাজিত করা এখন আমেরিকা ইসরায়েলের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিমান হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ প্রায় সব অবকাঠামো ধ্বংস করতে পারবে, কিন্তু তাদের পরাজিত বা মাথা নত করতে পারবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের ফলে ইরানের অনেক সরকার বিরোধী এখন সরকারের পক্ষে, কারণ তারা জানে রাষ্ট্রের শত্রুর সহায়তায় এই সরকার পতন তাদের মুক্তি দেবে না, বরং আরো বড় ধরনের বিপদ ডেকে আনবে। সামরিক বিশেষজ্ঞদের মতে জাগ্রোস পর্বতের এব্রোথেব্রো এবং দুর্গম ভূ প্রকৃতিতে পদাতিক বাহিনী নামানো মানে যেচে মৃত্যু ফাঁদে পা দেওয়া। ইরানের এই ভৌগোলিক সুবিধা এবং বিকেন্দ্রীভূত প্রতিরোধের কথা মাথায় রেখে তারা বলছেন পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইসরায়েল হয়তো এক অন্তহীন যুদ্ধের দিকে পা বাড়িয়েছে। আমেরিকার জন্য ইরান হতে পারে আরেকটি ভিয়েতনাম বা আফগানিস্তান। ইরানের কাছে কমপক্ষে 3000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতার চেয়ে বেশি হতে পারে। ইরান তাদের কমান্ড কাঠামোকে বিকেন্দ্রীকরণ করেছে, যাতে মূল নেতৃত্বের উপর হামলা হলেও এই পাতাল সিটিগুলো স্বাধীনভাবে পাল্টা আক্রমণ চালাতে পারে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ড্রোন এবং আধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে এসব ভূগর্ভস্থ ঘাঁটির প্রবেশপথ ও বের হওয়া রাস্তাগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি করছে। তাদের লক্ষ্য, ক্ষেপণাস্ত্রগুলো যখনই উৎক্ষেপণের জন্য টানেল থেকে বের করা হবে তখনই সেখানে হামলা করা হবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কঠোর নজরদারির কারণে ইরান তাদের এই গোপন পাতাল ঘাঁটি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যতই নজরদারি করুক এগুলো তারা ধ্বংস করতে পারবে না। তাছাড়া শত্রুর নজরদারি এড়িয়ে কিভাবে এসব অস্ত্র ব্যবহার করা যায় সেই কৌশলও ইরানের রয়েছে। যারা এত বড় পাতাল সিটি নির্মাণ করেছে তারা এর সম্ভাব্য সব ঝুঁকি ও নেতিবাচক দিকও মাথায় রেখেই নির্মাণ কৌশল সম্পন্ন করেছে। প্রকাশিত তথ্য অনুসারে যদিও পাতাল সিটির মূল সুবিধাগুলো মাটির নিচে, তবে এগুলোর সাথে যুক্ত উপরের রাস্তা এবং ভবনসহ আরও অনেক অবকাঠামো। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মিসাইল সিটিগুলোর বাইরে থাকা তাদের শেষ অবশিষ্ট লঞ্চারগুলো ধ্বংস করার লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে চলমান এই যুদ্ধে ইরানকে পরাজিত করা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলও জিতবে না। শুধু নির্বিচার ধ্বংসের মাধ্যমে ইরানকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে তবেই ক্ষান্ত হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।